14 বছর ধরে বিবাহিত হওয়ার পরেও আমার এখনো কোনো সন্তান হয়নি। আমার স্বামী যখন ব্যবসার কাজে অন্য শহরে যেত, তখন আমার দেওর বলতো, বৌদি, এটা এক চমৎকারী বাবার প্রসাদ। 15 দিন ধরে এই প্রসাদ খেলে দাদা বাড়িতে আসার সাথে সাথেই তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। দেওরের কথা শুনে আমি 15 দিন ধরে সেই প্রসাদ খেলাম, আর তার ফলে আমার একটা বাচ্চাও হয়েছে। কিন্তু বাচ্চার জন্মের সাথে সাথেই আমার দেওর চিৎকার করে সবাইকে বলতে লাগলো যে এই বাচ্চাটা তার। দেওরের কথায় বিরক্ত হয়ে যখন বাচ্চার ডিএনএ টেস্ট করা হলো, তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি হারিয়ে গেল, কারণ বাচ্চাটা তো সত্যি। আমার নাম সীমা। এমন একটা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে যেখানে স্বামী আর দেওর ছাড়া আর কেউ নেই। এই সম্বন্ধটা আমার বাবা মায়ের খুব পছন্দ হয়, কারণ আজকালকার দিনে সবাই মেয়ের বিয়ে ছোট ফ্যামিলিতে দিতে চায়। আমার শ্বশুর এবং শাশুড়ি অনেক বছর আগে এক অ্যাক্সিডেন্টে মারা যান। আমার শ্বশুর বাড়ির এরা খুবই ধনী। বউ হয়ে এ বাড়িতে এসে আমি খুব খুশি, কারণ এই বাড়িতে শাশুড়ি ননদ কেউ নেই। ফলে আমি নিজের ইচ্ছা মতো ঘর সংসার করতে পারছি। কিন্তু কিছুদিন পরেই আমি বুঝতে পারলাম যে এই সংসারে টিকে থাকা খুবই কঠিন, কারণ এই বাড়িতে আমি বাদে সবাই পুরুষ। ফলে আমি কাউকেই আমার মনের কথা খুলে বলতে পারতাম না। 2-1 মিনিট বসে যে কারো সাথে গল্প করব তারও উপায় ছিল না। আমার স্বামীও খুব সিরিয়াস টাইপের মানুষ। আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পরেই এই দেশ ছেড়ে চলে গেছেন, কারণ তারা এই দেশে এসেছিলেন শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্যই। আমি ছোটবেলা থেকেই দুবাইয়ে থাকতাম, কিন্তু আমি বড় হলে আমার বাবা মা চাইতেন আমি যেন দেশে থাকি, যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি। কিন্তু এখানে বিয়ে হওয়ার পরে আমি যেসব সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেসব নিয়ে খুব টেনশনে থাকতাম, আর সবসময় টেনশনে থাকার কারণে আজ পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি। ডাক্তারেরা বলতেন যে আপনার শরীরে রক্ত কম, কারণ আপনি সবসময় টেনশনে থাকেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। আপনার শরীর ঠিক করতে হলে আপনার আবহাওয়া পরিবর্তন করা দরকার। আপনি আপনার জীবনধারা পরিবর্তন করুন, কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসুন, এমন কাজ করুন যা আপনাকে খুশি রাখে। কিন্তু আমার বর এমন একটা চাকরি করত যেখানে কাজের চাপে একদিনের জন্যও সে ছুটি নিতে পারত না। ফলে সারা দিন আমাকে বাড়িতে একাই থাকতে হতো। বাড়িতে যে আমার সাথে টুকটাক কথা বলতো, গল্পগুজব করত, সে আর কেউ নয়, আমার দেওর। সে প্রায় আমার সমবয়সী, আর সে দেখতে শুনতেও খুব সুন্দর। আমার স্বামীর তুলনায় সে একজন ভালো মনের মানুষ। সে আমার সাথে ঠাট্টা তামাশা করত, কিন্তু তারও একটা নিজস্ব জগৎ ছিল, তাই সে আমার সাথে সেভাবে সময় দিতে পারত না। সে ইউনিভার্সিটিতে পড়তো, সেখানকার বন্ধুদের সাথেই সময় কাটাতো, অথবা ফোন নিয়ে ব্যস্ত থাকতো। আমি সবসময় অপেক্ষায় থাকতাম কখন সে ফ্রি হবে আর এসে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলবে। দেওর আমার সাথে গল্প করলে আমার সময় ভালোভাবেই কেটে যেত। দেওর ছাড়া বাড়িতে আর কেউ ছিল না যার সাথে গল্প করে আমি সময় কাটাতে পারি। আমার দেওর খুব সুন্দর করে কথা বলতে পারত। তার নাম কার্তিক। মাঝে মাঝে আমরা দেওর বৌদি মিলে প্ল্যান করতাম। কখনো কখনো কিছু খাবার যেমন পিৎজা, বার্গার এইসব অর্ডার করতাম। তারপর একসাথে বসে সেই সব খাবার খেতাম, আর খেতে খেতে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতাম। এভাবে সময় ভালোভাবেই কেটে যেত। আমার স্বামীও এই ব্যাপারটা জানতো, কিন্তু আমার স্বামী বলতো আমি যেন তার ভাইয়ের থেকে কিছুটা দূরে থাকি। কিন্তু আমি ভাবতাম সে তো আর আমাদের অপর কেউ না, সে আমাদের নিজেদেরই লোক। যদিও আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে কথা বলি না, কিন্তু বাস্তবে আমরা একে অপরের সাথে কথা বলতাম, গল্পগুজবও করতাম। এভাবেই আমাদের দিন চলছিল। আমার বিয়ের পরে 15 বছর কেটে গেছে, কিন্তু এখনো আমার কোনো সন্তান হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছি, বিভিন্ন ধরনের টেস্ট করিয়েছি, কিন্তু কিছুই ধরা পড়েনি। শেষে ডাক্তার বললেন, আপনার খুব একটা সমস্যা নেই, আপনার সন্তান হতে পারে। আপনার স্বামীর সাথে কথা বলুন, তাকে বলুন আবহাওয়া পরিবর্তন করতে। আপনারা কোনো একটা শান্তিপূর্ণ জায়গায় যান, সেখানে গিয়ে কয়েক মাস থাকুন, এতে আপনার শরীর ঠিক হয়ে যাবে, আর ভগবান চাইলে আপনি মা হয়ে যাবেন। যখন আমি আমার স্বামীকে এই কথাটা বললাম, তখন আমার স্বামী আমাকে একটা নতুন খবর শোনালো। সে আমাকে বলল যে তাকে কাজের জন্য শহরের বাইরে যেতে হবে, এবং সেখানেই তাকে কমপক্ষে 1 বছর থাকতে হবে। আমার স্বামী যখন আমাকে এই কথা বলল, তখন আমি তাকে আর কি বা বলতে পারি, কারণ আমার স্বামী একটু জেদি টাইপের মানুষ। সে একবার যা বলতো সেটাই করত,
আমি বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে, আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি। পরের দিন আমার স্বামী শহরে চলে গেল, আর আমি বাড়িতে একাই থেকে গেলাম। আমার স্বামী চলে যাওয়ার পরে আমার দেওর আমাকে এমন একটা কথা বলল যে আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে গিয়েছিল যে আমি দোকানদারকে বলে দিয়েছি, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তবে দোকানে ফোন করে দিলেই জিনিস বাড়িতে পৌঁছে দেবে। আমি স্বামীকে বললাম, জিনিসপত্র ফোনে অর্ডার দেওয়ার কি দরকার, কার্তিক তো নিয়েই আসতে পারবে। এ কথা শুনে আমার স্বামী বলছিল, তোমাকে ওকে দিয়ে কিছুই আনাতে হবে না, এমনকি তার সাথে কথাও বলার দরকার নেই। সে তার নিজের মতো থাকুক, তুমিও নিজের মতো নিজের কাজ করো। এমনকি ওর জন্য রান্না করারও দরকার নেই, ওর যেখানে ইচ্ছে সেখানে খেয়ে নেবে। আমি বললাম, তোমার কি হয়েছে, ও তো তোমার নিজের ভাই, ওর সাথে এরকম করছো কেন? তখন আমার স্বামী বলল, আমি তোমার বর, আর আমি যা বলছি তুমি তাই করবে। আমি বললাম, ওর সাথে কি তোমার কিছু হয়েছে? সে বলল, না, তেমন কিছু না, শুধু তোমাকে বলে দিলাম যে ওর থেকে দূরে দূরে থাকবে। আমার এক মাসিমা বাইরে গেছেন, তিনি ফিরে এলেই তোমার সাথে থাকতে আসবেন। তিনি তোমার সাথে থাকলে তোমার ভয় করবে না। আরো অদ্ভুত ব্যাপার হলো, আমার স্বামী যাওয়ার আগে তার ভাইয়ের সাথে একবার দেখাও করলো না। হয়তো তাদের দুই ভাইয়ের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছে, না হলে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমি ভাবলাম এটা হয়তো কোনো ছোটখাটো বিষয় যা দুই ভাই নিজেদের মধ্যেই সমাধান করে নেবে। যাই হোক, আমি আমার স্বামীর কথা মানতে পারলাম না যে আমি আমার দেওরের সাথে কথা বলতে পারবো না। আমাকে তার সাথে কথা বলতে হবে, সে কোনো অসুবিধায় পড়লে তাকে সাহায্যও করতে হবে, আর সর্বোপরি আমাদের তো একই বাড়িতে থাকতেও হবে। আমার স্বামী চলে গেলে আমার দেওর একদিন আমার জন্য প্রসাদ নিয়ে এসে বলল, বৌদি, তুমি যদি এটি 15 দিন ধরে খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথেই তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। যদিও আমি আমার দেওরের সাথে এ ধরনের কথা আগে কখনো বলিনি, কিন্তু আজকাল যেন আমার দেওর একেবারে অন্য জগতের মানুষ। সে আমার সাথে বন্ধুর মতো কথা বলতে শুরু করেছে, আর আমার সাথে তার বন্ধুর মতো মেশা আমার ভালোই লাগতো। সে বলল, তোমাদের বিয়ে অনেক বছর হয়ে গেল, কিন্তু দাদা এখনো বুঝতে পারছে না, সে তোমার চিকিৎসাও ঠিক মতো করাচ্ছে না, তোমাকে কোথাও বেড়াতেও নিয়ে যায় না। কিন্তু আমি চাই এই বাড়িতে একটি বাচ্চা আসুক, যাতে তোমার হৃদয় থেকে বাচ্চা না হওয়ার কষ্ট ঘুচে যায়। সে কারণেই আমি এই মন্ত্র পড়া প্রসাদ তোমার জন্য নিয়ে এসেছি। এই প্রসাদ তোমাকে 15 দিন ধরে খেতে হবে, তারপরে দাদা বাড়িতে আসার পরেই সুসংবাদ পাবে। আমি আমার দেওরকে ধন্যবাদ জানালাম এবং তাকে বললাম যে তুমি সত্যিই খুব ভালো যে আমার জন্য এত চিন্তা করো। আমার দেওর বলল, তুমি আমার বৌদি, তোমার জন্য এইটুকু করা আমার কর্তব্য। আমিও ওর কথায় খুশি হয়ে বললাম, ভগবান তোমাকে একটা মিষ্টি বাচ্চার কাকা বানিয়ে দিক। তারপরে আমি তার কাছ থেকে সেই প্রসাদ নিয়ে 15 দিন ধরে প্রতিদিন এই আশায় খেলাম যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমার দেওর আমাকে প্রতিদিন গল্প শোনাতো, এই প্রসাদ খেলে অমুক মা হয়েছে, তমুক মা হয়েছে, যেখানে থেকে আমি এই প্রসাদ এনেছি সেখানে এই প্রসাদের খুব নাম ডাক। দূর দূরান্ত থেকে মানুষ সেই সাধু বাবার কাছে আসে এবং তাদের সমস্যার সমাধান করিয়ে তবেই ফিরে যায়। বৌদি, ভগবান চাইলে তোমারও সমস্যাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আমিও ভগবানের কাছে প্রার্থনা করলাম যে আমার সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আমার দেওর আমাকে আরেকটা কথা বলল যে, বৌদি, দাদাকে এই বিষয়ে কিছুই জানাতে যেও না, তাহলে অসুবিধা হবে, কারণ সে এসবে একদমই বিশ্বাস করে না। আর তাছাড়াও দাদা যদি জানতে পারে যে এই প্রসাদ আমি তোমাকে এনে দিয়েছি, তাহলে আমার সাথে সাথে তোমাকেও মেরে ফেলবে। আমি দেওরকে বললাম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি কোনো কিছু নিয়ে ঝগড়া চলছে? সে বলল, না, কোনো কিছু নিয়ে ঝগড়া হয়নি। দাদা যেখানে গেছে আমাকেও সেখানে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি সেখানে যেতে রাজি হইনি, সেজন্যই দাদা আমার উপর রেগে আছে। আমি বললাম, এ তো সামান্য ব্যাপার, কিন্তু তোমার দাদাকে দেখে তো মনে হচ্ছিল তোমার উপর এত রেগে আছে যেন মরে গেলেও তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। দেওর বলল, হ্যাঁ, ব্যাপার এইটুকুই, কিন্তু তুমি তো জানো দাদা ছোটখাটো ব্যাপারেও হুটহাট রেগে যায়। যাই হোক, এই দিনগুলোতে আমি আমার দেওরের মধ্যে আর একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। এখন সে গভীর রাতে বাড়িতে আসে, যা সে আগে কখনোই করতো না। আমি বাড়িতে একা থাকতাম, তাই আমি ওকে বললাম রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। রাতে ওই ফাঁকা বাড়িতে থাকতে আমার ভয় করে।
আর আমি নার্ভাস হয়ে যাই। সে বলল, বৌদি আমি তাড়াতাড়ি বাড়িতে আসতে চাই, কিন্তু তোমার জন্য প্রসাদ নিয়ে তবেই বাড়িতে আসতে হয়। আর প্রসাদের জন্য আমাকে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ সেখানে প্রচন্ড ভিড়। তাই তো আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। 15 দিন ধরে আমি সেই প্রসাদ খেলাম। তারপর একদিন একটা অজুহাত দেখিয়ে আমার স্বামীকে বাড়িতে ডেকে আনলাম। তাকে বললাম যে তুমি তাড়াতাড়ি এখানে এসো, তোমার সাথে আমার জরুরি কাজ আছে। আর আমার মনটাও ভালো নেই, কারণ এখানে একা একা থাকতে আমার আর ভালো লাগছে না। আমার স্বামী বলল, ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আর বাড়ি এসে তোমাকে আমার সাথে নিয়ে আসবো, কারণ এখানে আমার খাওয়া দাওয়াও খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম, হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো, আমার তোমাকে খুব দরকার। স্বামী যখন বাড়িতে এলো তখন আমি অবাক হয়ে দেখলাম যে বাড়িতে ঢোকার সময় সে দেওরের দিকে একবার ফিরেও তাকালো না। সে এমনভাবে দেওরের পাশ দিয়ে ভেতরে এলো যেন সেখানে কেউ নেই। আমি খুব অবাক হয়েছিলাম, কারণ আমার স্বামী আসার আগেই আমার দেওর আমাকে বলেছিল যে দাদা এলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে এবং সব কিছুই আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু আমার স্বামী তো সেরকম কিছুই করলো না। বাড়িতে এসে 2 দিন এখানে থেকে আমার স্বামী আমাকে তার সাথে অন্য শহরে নিয়ে গেল, আর এখন আমি সেখানেই থাকতে শুরু করেছি। এখানে আসার 1 মাস পরেই আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। এটা যেন মৃত্যু মুখে কোনো মানুষের জীবন ফিরে পাওয়া। বিয়ের 14 বছর পর এমন খুশির খবর পাওয়া সামান্য কথা না। এই খবর শুনে আমার সাথে সাথে আমার স্বামীও খুব খুশি হলো, কিন্তু আমি আমার স্বামীকে দেওরের দেওয়া প্রসাদের কথা বলিনি। শুধু বললাম সন্তান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আমার স্বামী খুশি খুশি আমার এই প্রস্তাব মেনে নিল। আমি যখন ফোন করে এই খুশির খবরটা আমার দেওরকে বলতে চাইলাম, তখন দেখলাম তার নম্বর বন্ধ। আমি বাড়ির নম্বরে ফোন করলে চাকর ফোনটা তুলে বলল, ছোটবাবু বাড়িতে নেই, আর তার ফোন বাড়িতে রেখে গেছে। আমি আমার দেওরকে খবরটা জানাতে পারলাম না, কিন্তু ওর মোবাইলে একটা মেসেজ করে রাখলাম, যাতে ও বাড়িতে এলে মেসেজটা খুলে অন্তত খবরটা জানতে পারে। আমার স্বামী জিজ্ঞেস করলো, তুমি কাকে মেসেজ করছো? আমি বললাম, আমার হবু সন্তানের কাকাকে। স্বামী বলল, ওকে জানানোর কোনো দরকার নেই। আমি বললাম, তুমি এরকম কথা কেন বলছো? আমার স্বামী বলল যে সে আমাদের ব্যবসার অনেক ক্ষতি করেছে, তাই আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি তাকে তার ভাগ বুঝিয়ে দিয়েছি এবং এখন সে তার অংশের সাথে কি করবে তা আমার জানার কোনো দরকার নেই। তার সাথে আমার আর কোনো সম্পর্কও নেই। আমি বললাম, তোমার বাবা মা মারা যাওয়ার সময় তাকে তোমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, আর তুমি তাকে এভাবে অসহায় ছেড়ে দিলে। তখন আমার স্বামী আমাকে বলল যে সে একটা বড় মাপের বাটপার, আর আমি এমন বাটপারের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তবুও আমি আমার স্বামীকে অনুরোধ করে বললাম, সে তোমার ছোট ভাই, হয়তো অন্যায় করে ফেলেছে, কিন্তু তুমি বড় দাদা হিসাবে তাকে ক্ষমা করে দাও। কিন্তু আমার স্বামী এই কথার উত্তরে বলল যে এ ব্যাপারে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি মেয়ে মানুষ, তোমার কাজ হলো সংসার চালানো। আর হ্যাঁ, ভগবান তোমার গর্ভে যে সন্তান দিয়েছে, এখন থেকে তুমি সেদিকে মন দাও। অন্য ব্যাপারগুলো আমি দেখব। আর সে আমার ভাই, তোমার না। আমি বললাম, কিন্তু সে আমার কাছে আমার ভাইয়ের মতোই ছিল। এখন আমি আমার স্বামীকে কি করে বলবো যে তার কারণেই আমার জীবনে সন্তানের সুখ পেতে চলেছি? কিন্তু যেহেতু আমার দেওর এসব কথা কাউকে বলতে নিষেধ করেছে, তাই আমি চুপ করে রইলাম। সত্যি বলতে কি, এরপর আমিও আর সময় পাইনি ফোন করে দেওরের সাথে কথা বলার। প্রথমত আমার স্বামী তার সাথে কথা বলতে আমাকে নিষেধ করত, এবং দ্বিতীয়ত আমি আমার হবু বাচ্চার কেনাকাটা এবং খুশিতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার তার কথা মনেই ছিল না। 9 মাস পরে ভগবানের আশীর্বাদে আমার সুন্দর একটা ছেলে হলো। তাকে পেয়ে আমি খুব খুশি ছিলাম। আমি দিন রাত ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতাম। ছেলের যখন 3 মাস বয়স হলো, তখন আমি আমার স্বামীকে বললাম যে এবার বাড়ি ফিরে চলো, কারণ এই ছোট্ট ফ্ল্যাটে আমি আমার সন্তানকে নিয়ে আর থাকতে চাই না। এখন থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো। আমার স্বামী বলল, ঠিক আছে, কয়েকটা দিন থামো, আমি এখানকার সমস্ত কাজ একটু গুছিয়ে নেই, তারপরে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। আমি বললাম, তোমার যা কাজ তাড়াতাড়ি শেষ করো, কারণ এখানে থাকতে আমার মন চাইছে না। আসলে আমি আমার বাচ্চাকে তার কাকার সাথে দেখা করাতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে আমরা জানতে পারলাম যে বাড়িতে আমার দেওর থাকে না। কিন্তু বাড়িতে ঢুকে যেন মনে হলো কেউ একজন এখানে থাকতো, আর সে একজন মহিলাই হবে, কারণ
আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে বাড়ির সবকিছু যেন কোনো মহিলার ব্যবহার করত, কিন্তু সেই মহিলা কে হতে পারে আমি শত চেষ্টা করেও সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আমি আর সেদিকে মাথা গলালাম না। কিছুদিন পরে একদিন আমার দেওর বাড়িতে ফিরে এলো। তখন আমার স্বামীও বাড়িতেই বসেছিল। তবুও আমি আবেগ ধরে রাখতে না পেরে দেওরকে বলে বসলাম যে, এই দেখো তোমার ভাইপো। আমার দেওর সঙ্গে সঙ্গে বলল, না, এটা আমার ভাইপো না। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামীও বলল, তুই বাচ্চাকেও ভালোবাসিস না? তুই এতটা খারাপ? তখন আমার দেওর বলল, আমি বললাম তো ও আমার ভাইপো না, কারণ ও আমার ছেলে। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামী রেগে আগুন হয়ে বলল, কি সব আজে বাজে কথা বলছিস, আর এই অভিযোগের মানে বুঝতে পারিস? দেওর বলল, আমি কোনো অভিযোগ করছি না, আমি সত্যি কথাই বলছি। এটা আমারই ছেলে, আর আমি এটা প্রমাণ করতেও পারি। এ কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি দেওরের দিকে ইশারা করে বললাম যে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি সব বলছো? মানছি তোমার জন্য এই বাচ্চাটা পৃথিবীতে এসেছে, তাই বলে এখন তুমি এর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছো? আমার স্বামী দেওরকে বলল, কি সব বাজে কথা বলছিস তুই? আর আমাকে বলল, যখন আমি এখানে ছিলাম না তখন কি হয়েছিল আমাকে খুলে বলো। আমি আমার স্বামীকে সবকিছু খুলে বললাম যে, তুমি যা ভাবছো সেরকম কিছুই ঘটেনি। মাত্র 15 দিন ওর আনা প্রসাদ খেয়েছিলাম, আর তারপরেই ভগবানের আশীর্বাদে আমাদের সন্তান এই পৃথিবীতে এসেছে। আমার স্বামী দেওরের ঘাট চেপে ধরে বলল, তুই তোর বৌদির সাথে কি করেছিস? প্রসাদে কি মিশিয়ে এনেছিলি? প্রসাদে তুই অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে আনিসনি তো? এখানে আমার না থাকার সুযোগ নিয়ে কোনো জঘন্য কাজ করিসনি তো তুই? আমার স্বামী অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। আমি তার কথা শুনে লজ্জায় ঘৃণায় মরে যাচ্ছিলাম প্রায়। যাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি, সে যদি সত্যি আমার সাথে এমন জঘন্য কিছু করে থাকে, তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। এইসব ভেবেই আমার হৃদয় যেন জ্বলতে লাগলো। দেওর বলল, এটা আমার ছেলে, আমি চিরকাল ওকে তোমাদের কাছে থাকতে দেব না। দেওর আরো বলল, বিশ্বাস না হলে তোমরা পরীক্ষা করে দেখে নাও। কিন্তু আমি নিশ্চিত যে শিশুটি আমাদের, তাই পরীক্ষার কোনো প্রশ্নই আসে না। আর যদি ডিএনএ টেস্ট করাও হয়, তাহলেও রেজাল্ট আমাদের দিকেই হবে, তাই টেস্ট করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু আমার স্বামী বলল যে সে ডিএনএ টেস্ট করাবে। তাই আমরা সবাই মিলে হাসপাতালে পৌঁছালাম এবং ডিএনএ টেস্ট করিয়ে নিলাম। রিপোর্ট পেতে 7 দিন সময় লাগবে। একমাত্র আমিই জানি যে এই 7 দিন আমি কিভাবে কাটিয়েছি। আমার স্বামীও আমাকে অদ্ভুত সন্দেহের চোখে দেখত। আমাকে বারবার একই কথা জিজ্ঞাসা করত যে, আমি যখন বাড়িতে ছিলাম না তখন কি হয়েছিল? তুমি কোন ঘরে ঘুমাতে? কোন সময়ে ঘুম থেকে উঠতে? তোমার কি কখনো মনে হতো যে তুমি অজ্ঞান হয়ে গেছো আর তোমার কোনো হুঁশ নেই? তুমি ঘুমানোর সময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করতে তো? আমি আমার স্বামীর এসব প্রশ্নের বিরক্ত হয়ে যেতাম। আমি তাকে বললাম, না, আমার এমন কিছুই মনে হয়নি। এভাবেই দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। তারপরে যখন রিপোর্ট হাতে এলো, তখন রিপোর্টের খাম খুলে রেজাল্ট দেখে রিপোর্টটা আমার স্বামীর হাত থেকে নিচে পড়ে গেল। কারণ রিপোর্ট অনুযায়ী এই শিশুটি আমার স্বামীর না, আমার দেওরের। এই কথা শুনে আমি মাটিতে বসে কাঁদতে লাগলাম। আর আমার স্বামী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আমাকে এভাবে কাঁদতে দেখে দেওর বলল, বৌদি, আমি তোমার সাথে খারাপ কিছুই করিনি, তুমি এভাবে কেঁদো না। আমি তোমাকে সব কথা বলছি। বৌদি, তোমার যখন বাচ্চা হচ্ছিল না তখন ডাক্তার দেখালে ডাক্তার তোমাকে বলেছিল যে তোমার তেমন কোনো সমস্যা নেই, শুধু তোমাকে কিছুদিন আবহাওয়া পরিবর্তন করতে হবে এবং ডাক্তারের চিকিৎসা নিতে হবে। কিন্তু তোমার স্বামী কখনো তোমার চিকিৎসা সেভাবে করায়নি। আবহাওয়া পরিবর্তনের জন্য তোমাকে কোথাও নিয়েও যায়নি। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগতো। তাই আমি তোমার জীবনে খুশি এনে দিতে চাইতাম, তাই তোমার চিকিৎসা করাতে চেয়েছিলাম। কিন্তু আমি একটা মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করি। হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়ে, তাই তার চিকিৎসার জন্য টাকা চুরি করি। কিছুদিন পরে দাদার টাকা চুরির ব্যাপারটা বুঝতে পেরে আমার সাথে বড় ঝগড়া করলো আর আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। এরপরে তুমি যখন এখান থেকে চলে গেলে, তখন আমি আমার বউকে নিয়ে এখানে থাকতে শুরু করলাম। এভাবেই দিন চলতে লাগলো। এরপরে আমার স্ত্রী প্রেগনেন্ট হয়, আর 9 মাস পরে বাচ্চার জন্ম দেওয়ার সময় সে মারা যায়।
কিন্তু আমাদের বাচ্চা বেঁচে ছিল। আমি এত ছোট ছেলেকে কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছিলাম না। তাই শহরে তোমার কাছে সাহায্য চাইতে গেলাম। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম তুমি হাসপাতালে। হাসপাতালে গিয়ে জানতে পারলাম তুমি একটা মৃত সন্তানের জন্ম দিয়েছো। তোমার সন্তান এই পৃথিবীতে আসার আগেই মারা যায়। প্রসাদ জিনিসটা ছিল একটা অজুহাত। তোমাকে প্রসাদের সাথে একজন নামকরা কবিরাজের ঔষধ মিশিয়ে দিতাম। ওই ওষুধটা খুব স্পেশাল। অনেক মহিলা এর থেকে উপকার পেয়েছে। আমি নিশ্চিত ছিলাম ওই ওষুধ কাজ করবে। আর সেটাই হলো। তুমি বাচ্চা তো পেয়েছিলে, কিন্তু তোমার বাচ্চা খুবই দুর্বল ছিল। তাই সেই জন্মের পর সাথে সাথেই মারা যায়। আমি তোমার মৃত শিশুর জায়গায় আমার বাচ্চাকে রেখে দিলাম, কারণ আমি জানতাম এত বছর পরে তোমার সন্তান হয়েছে। আর যখন তুমি শুনবে তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছো, তখন হয়তো তুমি এই দুঃখ সহ্য করতে পারবে না। তাই এই উপকারটা আমি শুধু তোমার জন্যই করেছিলাম, তোমার স্বামীর জন্য না। কিছুদিন পরে যখন জানতে পারলাম যে তোমার স্বামী আমার কোনো উপকার তো করেইনি, বরং আমাকে পৈতৃক সম্পত্তি থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে বের করে দিয়েছে, তাই আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর আমি তোমাদের কাছ থেকে আমার সন্তানকে নিয়ে যেতে আসি। আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না, কারণ এছাড়া এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। এসব কথা বলতে বলতে আমার দেওরের চোখে জল চলে এসে গেল। আমি আমার দেওরের পায়ের কাছে বসে বললাম যে আমি এই ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি সব সময় আমার উপকার করেছো, এই শিশুটিকে আমাকে দাও। আমি তাকে নিজের সন্তান মনে করে 3 মাস ধরে মানুষ করেছি, আর সারা জীবন একে নিজের ছেলের মতোই মানুষ করব। তুমি আমার অনেক উপকার করেছো, আমার জীবন বাঁচিয়েছো। আমি যদি জানতে পারতাম যে আমার সন্তান জন্মের সময়ই মারা গেছে এবং আমার কোল চিরজীবনের জন্য খালি হয়ে গেছে, তাহলে হয়তো আমি সেখানেই মারা যেতাম। তার মৃত্যুতে এখন আমার কোনো দুঃখ নেই, কারণ আমার সন্তান আমার কাছে আছে, আর এর মুখ চেয়েই আমি বেঁচে আছি। আমি আমার স্বামীকে বললাম, তুমি কিভাবে এটা করতে পারলে? তোমার নিজের ভাই, তুমি তো ক্ষমা করে দিতে পারতে। সে যা করেছে ভালোবাসার জন্য করেছে। তুমি তো সব সময় তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকতে। না, তুমি কখনো আমার দিকে তাকিয়েছো না, ঠিকভাবে আমার চিকিৎসা করিয়েছো। তোমার ভাই সব সময় আমার ভালো চেয়েছে। সে চাইলে আমার সাথে খারাপ কিছু করতেও পারত। তুমি তার ক্ষতি করেছো, তবুও সে আমার ইজ্জত রক্ষা করেছে। আমার জন্য সে অনেক কিছু করেছে, এমনকি আমার কোলে তার সন্তানকেও দিয়েছে। আমার স্বামী বলল, অনেক দেরিতে হলেও আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোকে তোর সব সম্পত্তি ফিরিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। এ কথা শুনে আমার এবং আমার দেওরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার স্বামী আবার এমন কথা কিভাবে বলছে? কিন্তু সে বলল, শর্ত হলো এই যে তোকে সারা জীবন আমাদের সাথেই থাকতে হবে, যাতে তুইও তোর সন্তানের সাথে থাকতে পারিস, আর আমিও আমার ভাইয়ের সাথে। তার এত ভালো ভালো কথা শুনে আমাদের দুজনের চোখেই জল চলে এলো। আমার দেওর বাচ্চাকে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বৌদি, এখন থেকে তুমি এর মা আর আমি তার কাকা। এ যেন কখনোই জানতে না পারে যে আমি তার বাবা আর তার মা এই পৃথিবীতে নেই। আমি আমার দেওরকে ধন্যবাদ জানিয়ে তার সন্তানকে আমার বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে ধরলাম যেন সে আমার নিজের সন্তান। এখন আমার ছেলের বয়স 4 বছর। সে সব সময় হাসি খুশি থাকে। সে আমার স্বামীকে বাবা বলে এবং আমার দেওরকে কাকা বলে। ভগবান আমাকে আবার বাঁচার আশা দিয়েছেন। আমরা সবাই খুব খুশি। আজকের দিনটি আমাদের কাছে আর একটা কারণে স্মরণীয়, কারণ আমরা আজ সন্ধ্যায় আমার দেওরের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সে বলেছে সে যে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি, শুধু সে যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারে। আমি চাই সে থিতু হয়ে নতুন করে তার জীবন শুরু করুক। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।